এক কুইতি তরুণী, পরনে গর্জিয়াস ওয়েস্টার্ন ড্রেস, ভিড় ঠেলে একদম শুভ্রের সামনে এসে দাঁড়ালো। তার দু চোখে মুগ্ধতা উপচে পড়ছে। সে শুভ্রের পথ আগলে ধরে ইংরেজিতে বলল, ও মাই গড, ইউ আর সো অ্যামেজিং। তোমার কণ্ঠে কী যেন একটা জাদু আছে। আমরা কি একটা সেলফি তুলতে পারি? শুভ্র কোনো উত্তর দিল না, পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নিশ্চুপ থাকাটা যেন মেয়েদের আরও বেশি পাগল করে তুলল। পাশ থেকে আরেকজন আমেরিকার তরুণী তার হাত ছুঁতে গিয়ে চিৎকার করে উঠল, হে লাভ, ইউ জাস্ট রক্স দ্য স্টেজ। তোমার গিটার বাজানো দেখে আমি জাস্ট স্পিচলেস। প্লিজ আমার সাথে একটা ছবি তোলো। এক পলক মেয়েটার দিকে তাকালো। সেই চাহনিতে কোনো আবেগ নেই, কোনো ভালো লাগা নেই, যেন এক জীবন্ত বরফের টুকরো। ও শীতল গলায় হিয়াদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, এক জীবন্ত বরফের টুকরো। ও শীতল গলায় হিয়াদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, চলো হিয়াত, লেটস গেট আউট অফ হেয়ার। আমার দম বন্ধ লাগছে। হিয়াত ততক্ষণে মেয়েদের ভিড় সামলাতে ব্যস্ত। সে হাসি মুখে মেয়েদের সামলাতে সামলাতে শুভ্রকে ইশারা করলো, কিন্তু মেয়েরা তো নাছোড়বান্দা। এবার সে অ্যারাবিক তরুণী শুভ্রের একদম কাছাকাছি এসে দাঁড়ালো। শুভ্রের কাছে একদম এসে দাঁড়ালো। তার গা ঘেঁষে আসা দামি পারফিউমের কড়া ঘেরান শুভ্রের নাকে আছড়ে পড়ল। মেয়েটা আলতো করে শুভ্রের কাঁধে হাত রেখে ফোনের ক্যামেরাটা অন করলো। জাস্ট ওয়ান পিকচার। ইউ আর সো হ্যান্ডসাম। তোমার নামটা কি জানা যাবে? শুভ্রবার মেয়েটির হাতটা খুব শান্তভাবে নিজের কাছ থেকে সরিয়ে নিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটোতে তখন বিরক্তির আভা। সে নিচু স্বরে বলল, সরি, আই অ্যাম নট ইন দ্য মুভ। রাস্তা ছাড়ুন। মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। কুয়েতের মতো জায়গায় এরকম একজন হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলে তাদের রিজেক্ট করছে, এটা যেন ওদের কল্পনার বাইরে। এক তরুণী তো বলেই বসলো, হেই, ডোন্ট বি সো রুড, আমরা তো শুধু একটা ছবি চাইছি। শুভ্র আর কারো কোনো কথা শুনল না। সে সোজা ভিড় ঠেলে দরজা দিকে হাঁটা দিল। পিছন থেকে ভেসে আসা মেয়েদের চিৎকার, শীষ আর ফ্যাস কোনো কিছু এসে থামাতে পারল না। ক্লাবের এই চড়া আলো আর পারফিউমের গন্ধের চেয়ে তার কাছে এখন পেস্ট উপসাগর নেই। নোনা বাতাস অনেক বেশি প্রিয়, কারণ এই বাতাসের ওপারে কোথাও তার প্রাণের টান মিশে আছে। হিয়াত দ্রুত শুভ্র পিছু নিল। ক্লাবের বাইরে আসতেই তপ্ত রাতের হাওয়ায় শুভ্রের মুখে এসে লাগলো। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। পকেটে থাকা ফোনটা তখনও অন। শুভ্র জানতো না এই এক ফোন অন হওয়াতেই ওর 8 মাসের শান্ত জীবনে এক বিশাল ঝড় নিয়ে আসতে চলেছে। হিয়াত শুভ্রর কাঁধে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত কিন্তু গভীর গলায় বলল, যাও তুমি। শুভ্র ভুরুকুচকে তাকালো হিয়াদের দিকে। তার দৃষ্টিতে একরাশ প্রশ্ন। হিয়াত দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আওড়ালো, চলে যাও। আর নিজেকে এইভাবে এই পাথরের মরুভূমির বন্দি করে রেখো না। পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা রাখলেও ভালোবাসা থেকে আলাদা থাকা বড্ড কঠিন। আমি তো অবাক, তুমি এতদিন থাকো কিভাবে। আমি হলে হয়তো পাগল হয়ে যেতাম, জীবনেও পারতাম না। শুভ্র কোনো উত্তর দিল না। সে কেবল বুক চিরে একটা লম্বা শ্বাস টানল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ শুভ্রের পকেটে থাকা ফোনটা সজোরে ভাইব্রেট করে বেজে উঠল। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। 8 মাস পর সেই চেনা সুরটা শুনে শুভ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। হিয়াজ একটু ঝুঁকে এসে বলল, ওই যে কল এসেছে, দেখো কে কল দিয়েছে। শুভ্রার হাত দুটো সামান্য কাঁপছে। সে ধীরস্থিরভাবে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ঈশান নামটা জলজল করছে। শুভ্র শুকনো ঢোক গেল। এক অদ্ভুত অজানা ভয় যেন তার শির দ্বারা বেয়ে নেমে যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। ওপাশ থেকে ঈশানের কণ্ঠস্বর ভেসে এলো, খুব স্বাভাবিক, কিন্তু কেমন যেন এক রহস্যময় গাম্ভীর্য মেশানো। তাহলে বস, ফোনটা অবশেষে খুলেই ফেললেন। ইউ আর রিয়ালি আনপ্রেডিক্টেবল। আপনি সত্যি বড্ড অদ্ভুত। মাঝে মাঝে আমার মনে হয় আমি আপনার একদমই চিনি না। বড্ড রহস্যময় মনে হয় আপনাকে। শুভ্র নিজেকে সামনে নিয়ে সামান্য থিতু হয়ে বলল, কেমন আছো ঈশান? ঈশান একটু থেমে উত্তর দিল, ভালো, আপনি? শুভ্র কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতায় তাকে সবটুকু বুঝিয়ে দিল। সে এবার গলার স্বর কিছুটা নিচু করে বলল, বস, ফিরে আসেন। অনেক তো হলো, এবার ফিরে আসেন।
শুভ্রের বুকের স্পন্দন এবার বেড়ে গেল। সে কিছুটা অস্থির হয়ে শুধালো, ঈশান, সব কিছু ঠিক আছে তো? ওপাশ থেকে ঈশান আর কোনো উত্তর দিল না। ফোনের ওপাশে নিস্তব্ধতা যেন শুভ্রকে গিলে খেতে চাইছে। শুভ্র ফের ব্যাকুল হয়ে উঠল। কি হলো ঈশান, কথা বলছো না কেন? বাড়ির সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়েছে? হিয়াদের কথাগুলো শুভ্রের কানে ঢুকছিল না কি জানা নেই, কিন্তু ঈশানের ওই নীরবতা তার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছিল। ঈশান তবুও কিছু বলল না। শুভ্র এবার সমস্ত ধৈর্য হারিয়ে চিৎকার করে উঠল, ঈশান, কথা বলো। ইজ এভরিওয়ান অল রাইট? সবাই ঠিক আছে তো? ঈশান এবার প্রায় কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল। তার গলার স্বর শুনে মনে হচ্ছে সে কোনো এক কঠিন সত্যের ভার বইতে পারবে না। ঠিক আছে এবং সুস্থ আছে। শুধু শুধু শুভ্র কপালে ঘাম জমে উঠেছে। সে দাঁতের দাঁত চেপে বলল, শুধু কি? স্পিক আউট ফাস্ট, জলদি বলো। ঈশান ওপাশ থেকে তোতলাতে লাগলো, শুধু শুধু বস রিদি। রিদি নামটা শোনা মাত্র শুভ্র যেন আরও অস্থির হয়ে উঠল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে আর্তনাদ করে বলল, ঈশান, টেল মি ফার্স্ট, কি হয়েছে? রিদি ঠিক আছে তো? ইস সে ওকে? ঈশান এবার হঠাৎ চিৎকার করে কেঁদে ফেলার মতো গলায় বলল, না, ঠিক নেই। রিদি গট ম্যারিড। রিদির বিয়ে হয়ে গেছে বস, পারলে ফিরে আসুন। বলে ঈশান কলটা কেটে দিল। শুভ্রের হাত থেকে দামি স্মার্টফোনটা পাথরের মেঝেতে আছড়ে পড়ল। তার চারপাশে দুনিয়া যেন এক নিমেষে ওলটপালট হয়ে গেল। পুরো পৃথিবীটা মাথার উপর দিয়ে বন বন করে ঘুরে উঠল। সব কিছু যেন মুহূর্তের মধ্যে টুকরো কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। শুভ্রের কাছে প্রতিটি মুহূর্ত তখন এক যুগের মতো মনে হচ্ছিল। ইট ওয়াজ লাইক আর লিভিং হেল। ইমার্জেন্সি ফ্লাইট বুক করে সে পাগলের মতো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। রাগের চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। শুভ্র নিজের মনকে বারবার বোঝাচ্ছে, ঈশান নিশ্চয়ই তার সাথে কোনো যোগ করছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য হয়তো রিদি আর ঈশান মিলে এই চাল চেলেছে। শুভ্র কাঁপা কাঁপা হাতে ঈশানকে মেসেজ পাঠালো, এয়ারপোর্টে অপেক্ষা করো, আই অ্যাম কামিং। দীর্ঘ এক যন্ত্রণাময় যাত্রার পর সকাল সকাল ফ্লাইট বাংলাদেশে অবতরণ করলো। শুভ্র ভিড় ঠেলে পাগলের মতো দৌড়ে বিমান থেকে নামলো। তার ভেতরে তখন এক প্রলয় চলছে। এয়ারপোর্ট থেকে বের হতে সে দেখলো ঈশান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শুভ্র এগিয়ে গিয়ে ঈশানকে কিছু বুঝে ওঠার আগেই শার্টের গলার শক্ত করে চেপে ধরলো। দাঁতের দাঁত চেপে গর্জে উঠে বলল, তোমার সাহস কী করে হয় রিদিকে নিয়ে এই কথা বলার? হাউ ডেয়ার ইউ ঈশান? ঈশান কোনো প্রতিবাদ করলো না, শুধু এক চিলতে স্নান হাসলো। সেই হাসিতে কোনো আনন্দও ছিল না, ছিল একরাশ বিষাদ। ঈশান ওই নির্লজ্জ হাসি দেখে শুভ্র শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পকেট থেকে রিভলভার বের করে ঈশানের কপালে ঠেকিয়ে ধরল। চিৎকার করে বলল, আমি তোকে শ্রদ্ধা করি ভাই হিসাবে, আপন ভাই, তাই বলে তুই আমার দুর্বলতা নিয়ে তুই মজা করলে তোকে আমি ছেড়ে দেব না। ইউ হেয়ার টু প্লে উইথ মাই ইমোশন। ঈশান একটুও ভয় পেল না, তার চোখে মুখে এক অদ্ভুত নিষ্প্রতা। সে শান্ত গলায় বলল, রাগ কন্ট্রোল করুন বস। দিস অ্যাঙ্গার ইউ ইউজলেস নাও। এই রাগ নিয়ে এখন কিছুই হবে না। যখন দরকার ছিল তখন আপনি পাশে ছিলেন না। আপনি সত্যিই অদ্ভুত বস। শুভ্র নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এয়ারপোর্টে শত শত মানুষের সামনে সে রিভলভার উঁচিয়ে ওপরের দিকে গুলি ছুড়ল। ঠাস বিকট একটা শব্দে পুরো এলাকা প্রকম্পিত হলো। মানুষজন ভয়ে থমকে দাঁড়ালো। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। শুভ্র ঈশানের দিকে তাকিয়ে আর্তনাদ করে ডুকরে উঠল, প্র্যাঙ্কিং ইউ ঈশান, স্টপ দিস ননসেন্স রাইট নাও। মজা বন্ধ না করলে আমি কিন্তু তোকে সত্যি সত্যি খুন করে ফেলবো। ঈশান এবার নিজেকে সামলাতে পারল না। এতক্ষণ সে সম্মান আর ধৈর্য ধরে রেখেছিল, তা যেন মুহূর্তে ধুলায় মিশে গেল। সে পাল্টা শুভ্রের কলার চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তোর সাথে মজা করার মতো আমার বয়ে গেছে। বিশ্বাস না হলে যা, তুই ওই দুনিয়া কেন, এই মহাবিশ্বের কোথাও আর রিদিকে খুঁজে পাবি না। রিদিকে হারিয়েছিস, তুই চিরতরে হারিয়েছিস। ইউ হ্যাভ লাস্ট হার ফর এভার। ফেলে রেখে গিয়েছিলি না মেয়েটাকে, একা একা কাঁদিয়েছিলি। এবার বুঝবি তুই হারানোর যন্ত্রটা কতটা কষ্টকর হয়। নাও ইউ উইল ফিল দ্য রিয়েল পেইন।
এমন সাহসী কথা শুনে শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার ভেতরে তখন এক পাগলাটে দানব জেগে উঠেছে। সে সজোরে ঈশানের নাক বরাবর এক ঘষে বসালো। ঈশান কয়েক ফুট দূরত্বে ছিটকে গিয়ে পড়ল, কিন্তু শুভ্রের রাগ তাতেও শান্ত হলো না। সে পুনরায় তেড়ে গিয়ে ঈশানের কলার চেপে ধরে টেনে তুলল এবং দ্বিতীয় ঘুষিটা মেরে গর্জে ফেটে উঠল। কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি রিদিকে হারিয়ে ফেলেছি? শুনে রাখ, রিদি শুধু আমার। রিদি বিলংস অনলি টু মি। এই শহর ধ্বংস করে দেব আমি যদি রিদি আমার না হয়। রিদির অস্তিত্ব শুধু এই সাইফান শুভ্র চৌধুরীর। শুভ্র চৌধুরীর নাম বয়ে বেড়াবে। আমার কাছ থেকে রিদিকে কেড়ে নেওয়া কারো বাপের পোলার বুকের পাটা নেই। নো ওয়ান ক্যান টেক হার অ্যাংরি ফরম মি। ঈশান নাক দিয়ে তখন গলগল করে রক্ত ঝরছে। ঠোঁটে এখানে জমাট বাঁধা রক্ত নিয়ে সে এক বিবস্ব ছেলে হাসি হাসলো। মাটির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, অলরেডি নিয়ে নিছে। দে হ্যাভ অলরেডি টেকান হার। তুই শুধু তোর ইগো নিয়ে পড়ে থাক শুভ্র। তোর রিদি এখন অন্য কারো। শুভ্রের কলিজাটা যেন ছিঁড়ে ফেটে যাচ্ছে। সে ঈশানকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে আত্মনাথের মতো চিৎকার করে বলল, কেন মজা করছিস সেইভাবে? কেন? হোয়ার আর ইউ হার্টিং মি লাইক দিস? কেন আমার দুর্বলতা নিয়ে বারবার আঘাত করছিস তুই? ঈশান এবার পুরোপুরি শান্ত হয়ে এলো। সে হাত দিয়ে নাকের রক্ত মুছে নিয়ে স্থির দৃষ্টিতে শুভ্র দিকে তাকালো। তার কণ্ঠে এবার কোনো রাগ নেই, আছে শুধু একরাশ করুণা। সে বলল, আমি কোনো মজা করছি না বস। আই অ্যাম ডেড সিরিয়াস। রিদির বিয়ে হয়ে গেছে। আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে যা আপনি জানেন না। শুভ্র দুই কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। তার মস্তিষ্ক এই সত্যটা গ্রহণ করতে অস্বীকার করেছে। না না, আমি বিশ্বাস করি না। এভরিথিং ইজ এ লাই। সব মিথ্যে। রিদি শুধু আমার, সে আমার স্ত্রী। তুমি সব মিথ্যে বলছো ঈশান, সব মিথ্যে। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে পাগলের মতো ছুটে গিয়ে গাড়িতে উঠল। স্টার্ট দিয়ে সে এক্সিলারেটর সজোরে চাপ দিল। গাড়ির স্পোমিটার কাটা যেন মুহূর্তে আকাশ ছুঁতে চাইল। সে উন্মত্তের মতো ছুটল রিদিদের বাড়ির দিকে। রাস্তার ট্রাফিক, আইন, সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। এটা এতই দ্রুত চলছে যে আশেপাশে চলাকার ভয়ে গাড়ি সাইড করে দিচ্ছে। কেউ কেউ চিৎকার করে বলছে, এই ছেলের কি নিজের জীবনের মায়া নেই? পুরো সত্যি নিজের জীবনে আর কোনো ভয় নেই। হি হ্যাজ নাথিং টু লুজ নাও। সে এখন এক উন্মাদ প্রেমিক, এক বিধ্বংসী সত্তা যে তাকে পেয়সী যেন গোটা শহর জ্বালিয়ে দিতে পারে। তার চোখে তখন শুধু হৃদির মুখটা ভাসছে আর কানে বাজছে ঈশানের সে বিষাক্ত কথাগুলো। স্পিরিয়াংয়ের হুইলটা সে এমনভাবে চেপে ধরেছে যে তার হাতের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। 20 মিনিটের মধ্যে গাড়ি সোজা হৃদিদের বাসার সামনে এসে থামলো। ব্রেকটা সজোরে চাপে টায়ারের ঘর্ষণে রাস্তার বুক চিরে এক বিকট শব্দ হলো। শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ি থেকে নামলো ঝড়ের বেগে। হাতের ধাক্কায় গাড়ির দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হলো। সে টলমলে পায়ে বাসার মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। সেই কাঁপা হাতে সে পাগলের মতো কলিং বেল বাজাতেই লাগলো। সেখানে প্রতিটি সেকেন্ড যেন তার কাছে এক একটি অনন্তকাল। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে শুভ্র আর হিতাহিত জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলল। তার ভেতরে তপ্ত রক্ত তখন টকবক করে ফুটছে। সে সজোরে দরজায় লাথি মারতে শুরু করলো। কয়েকটা প্রচণ্ড আঘাতের পর এক বিকট শব্দে কাঠের দরজাটা ভেঙে গেল। শুভ্র ঝড়ের বেগে হলরুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো এবং নিজের গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, রিদি! হোয়ার আর ইউ রিদি? এই রিদি, কই তুই? আমার সাথে মজা নিস? স্টপ দিস শট রাইট নাও। খালি একবার সামনে আয়, তোর সব মজা আমি বের করুম। শুভ্রের গলার আওয়াজ শুনে নিস্তব্ধ বাড়িটা প্রতিধ্বনিত হতে লাগলো। তার বুকের ভেতরটা তখন ধক করে জ্বলছে। চোখ দুটোর আগুনের গোলার মতো লাল। সে পাগলের মতো চারদিকে তাকাচ্ছে। হৃদির একটা ধোয়া বা তার কণ্ঠস্বর শোনার জন্য সে এখন মরিয়া। বাইরে আয় হৃদি। আই নো আই নো ইউ আর হেয়ার। লুকিয়ে থাকিস না হৃদি, বাইরে আয়। ইমো সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো। হঠাৎ এই বিধ্বস্ত অবস্থায় দেখে সে কিছুটা থতমত খেয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, ভাইয়া তুমি? শুভ্র কোনো উত্তর দিল না। সে রাগে ফুঁসছে, তার বুকটা হাঁপাড়ির মতো ওঠানামা করছে।
সে পাগলের মতো রিদির নাম ধরে চিৎকার করে ডাকতে থাকলো। শুভ্র চিৎকারে রাবেয়া ইহসান ঘুম ভেঙে গেল। তিনি রুম থেকে বের হয়ে শুভ্রকে দেখে আঁতকে উঠলেন, কিন্তু পরক্ষণই নিজেকে সামলে নিয়ে মুখটা কঠিন করলেন। উত্তর গলায় বললেন, কি হয়েছে? কোথা থেকে হঠাৎ করে এসে ষাঁড়ের মতো এমন চিল্লাচ্ছিস কেন? শুভ্র তপ্ত চোখে ফুপির দিকে তাকালো। তার গলার শিরাগুলো ফুলে উঠেছে। সে চিৎকার করে বলল, ফুপি, রিদিকে বের হতে বলো, না হলে আমি ওকে মেরে ফেলবো, আর আমিও মরবো। আই অ্যাম গোয়িং ক্রেজি ফুলপি, জাস্ট কল হার। রাবেয়া ইহসান এবার তাচ্ছিল্যি হাসি হাসলেন, গম্ভীর গলায় বললেন, রিদি তোর কে হয় যে তাকে আমি বের করে দেব? তাছাড়া রিদিকে কোথায় পাবি তুই? রিদি তো বিয়ে হয়ে গেছে, জানিস না তুই? অবশ্য জানবি বা কীভাবে? ফোন টোন বন্ধ করে রেখেছিলি তো, করে লাপাত্তা ছিলি। শুভ্র ধৈর্যের বাত এবার ভেঙে গেল। সে এর আগে অন্ধ হয়ে টেবিলের ওপর থাকা ফুলদানিটা তুলে সজোরে আছাড় মারল। কাছের ঝনঝনানি শব্দের সাথে সে গগনবিদারী চিৎকার করে উঠল, বিয়ে বিয়ে বাল বিয়ে! রিদিকে বের করো, মেজাজ খারাপ করো না আমার ফুপি। আই উইল ডিস্ট্রয় এভরিথিং ইফ ইউ ডোন্ট ব্রিং হার আউট। ইমন এবার ভয়াক্ত গলায় বলল, আপু, আপু তো বাড়িতে নেই ভাইয়া, আপু তো দুলা ভাইয়ের সাথে আছে এখন। শুভ্র এবার নিজের কান চেপে ধরল। তার মনে হচ্ছে মাথাটা এখনই ফেটে যাবে। সে আর্তনাদ করে বলল, স্টপ দিস, বন্ধ করবি তোরা এসব মজা? ভালোই ভালোই বলছি, আমার রিদিকে আমার সামনে এনে দে। শুভ্রের এমন পাগলামি খবর পেয়ে সোহান চৌধুরী, সায়রা চৌধুরী ওরা এবং ঈশানও সেখানে হাজির হলো। কিছুক্ষণের মধ্যে ইকবাল ইহসানও খবর পেয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে আসলেন। হলরুমে বিধ্বস্ত অবস্থা আর শুভ্রের উন্মাদনা দেখে সবাই স্তম্ভিত। এমন হিতায় জ্ঞানহীন রাগ দেখে সোহান চৌধুরী চিৎকার করে উঠলেন, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তপ্ত চোখে সবার দিকে তাকিয়ে আর্তনাদ করে বলল, ওরা মজা কেন আমার সাথে করে? রিদির বিয়ে হয়ে গেছে মানে? দিস ইজ নট আর জোকস। এসব কোন ধরনের মজা? সোহান চৌধুরী কঠোর গলায় বললেন, তোর সাথে কোন ধরনের মজা করতে যাবে? তুই কি সবার ব্যয় লাগিস যে সবাই তোর সাথে মজা করবে? যা, যা সত্যি তাই বলেছে ওরা। শুভ্র এবার গলার সমস্ত জোর দিয়ে চিৎকার করে উঠল, রিদির বিয়ে হয় কি করে? শি ইজ মাই ওয়াইফ। রিদি আমার স্ত্রী, ওকে আমি 3 কবুল বলে বিয়ে করেছি। আপনারা সবাই মিলে মজা করছেন? ভালোই ভালোই বলছি, স্টপ দিস ননসেন্স। মজা না করে আমার রিদিকে এনে দেন। ইকবাল ইহসান এগিয়ে শান্ত করার চেষ্টা করে বললেন, শুভ্র, দেখো তুমি আমার সুমন্দির ছেলে, তোমাকে আমি নিজের ছেলের মতোই দেখি, কিন্তু বাবা এমন পাগলামি করো না। রিদিমা আমার অনেক সুখে আছে। তোমার এমন পাগলামি খবর ও শ্বশুরবাড়ির লোক জানাজানি হলে ওর সংসারে ঝামেলা লাগবে। শ্বশুরবাড়ি শব্দটা শোনা মাত্র শুভ্র ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেল। তার ভেতরে পশুটা যেন এবার খাঁচা ভেঙে বেরিয়ে এলো। রুমে সাজানো যা দামি দামি জিনিসপত্র ছিল সব কিছু ভাঙতে ভাঙতে সে উন্মত্তের মতো চিৎকার করে বলল, আল্লাহর হস্তে আমার রিদিকে এনে দেন। জাস্ট বি হার্ড টু মি, নাহলে আমি সব কিছু জ্বালিয়ে দেব। আই উইল বার্ন এভরিথিং ডাউন, শেষ করে দিব সব কিছু। শুভ্রের এমন বিধ্বংসী রূপ দেখে ঈশান আর চুপ থাকতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে শুভ্রের হাতে ধরার চেষ্টা করে বলল, বস, আপনি শান্ত হন, পাগলামি করবেন না, আগে সব কিছু শুনুন। শুভ্র ঈশানের কথা কানেই তুলল না। তার সামনে হলরুমে থাকা বিশাল বড় এলইডি টিভিটা ছিল। সে সেটা 2 হাতে তুলে নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারল। বিকট এক শব্দে কাঁচ আর প্লাস্টিক চারদিকে ছিটকে পড়ল। সেই শব্দে উপস্থিত সবাই ভয়ে কান চেপে ধরল। শুভ্র উন্মত্তের মতো চিৎকার করে উঠল, আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার আগে আমার এদিকে এনে দে বলছি। সোহান চৌধুরী ছেলের মন বেয়াদবি আর উদ্ধত দেখে রাগে ফেটে পড়লেন। তিনি কঠোর গলায় বললেন, না এনে দিলে কী করবি? মেরে ফেলবি আমাদের? শুভ্রের এবার হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। বাবার দিকে তাকিয়ে আরতি জানালো, আব্বু প্লিজ, আই ক্যান টেক দিস এনিমোর। আমি নিতে পারছি না আব্বু, প্লিজ। সবাই এই জঘন্য মজাটা আমার সাথে কেন করছেন? আমার এদিকে এনে দেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে আমার এদিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আই উইল গো ফার অ্যাওয়ে উইথ হার, কিন্তু প্লিজ আমার এদিকে এনে দেন। শুভ্রের এমন করুণ আরতি দেখে সেখানে উপস্থিত সবার কলিজা যেন কেঁপে উঠল। শুভ্র এবার আর চোখের পানি ধরে রাখতে পারল না। সে প্রায় কেঁদে ওঠে গলায় বলল, ভাইয়া, তোমার সাথে কেউ কোনো মজা করছে না।
সত্যি রিদির বিয়ে হয়ে গেছে। তুমি চলে যাওয়ার পর এখানে অনেক কিছু ঘটে গেছে যা তুমি জানো না। শুভ্র তখন পাগলের মতো গর্ভবতী মানুষের দিকে তাকিয়ে আর্তনাদ করছে। তার দুই চোখে রক্তবর্ণ হাহাকার, কণ্ঠে এক তীব্র অবিশ্বাস। সে চিৎকার করে বলতে লাগলো, রিদির বিয়ে কিভাবে হয়? ও আমার স্ত্রী। একজনের স্ত্রী থাকা অবস্থায় ওর আবার বিয়ে কিভাবে সম্ভব? দয়া করে সবাই এই তামাশা বন্ধ করো। শুধু বলো রিদি কোথায় আছে। জাস্ট টেল মি হোয়ার ইজ শি। সোহান চৌধুরী পাথরের মতো মুখ করে দাঁড়িয়েছিলেন। ছেলের এই হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা দেখে তিনি খুব শান্ত কিন্তু বিষাক্ত গলায় বললেন, কে বলেছে রিদি এখন তোর স্ত্রী? শুভ্র যেন আকাশ থেকে পড়ল। সে তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। সে তুতলাতে তুতলাতে বলল, মা মানে মানে কি বলতে চাইছেন আপনি? সোহান চৌধুরী ঠোঁটের কোণে এক চেলতে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বললেন, মানে এটাই, রিদি তোর স্ত্রী ছিল কিন্তু এখনও পুরো বাক্যটি শেষ করার আগেই শুভ্র আতঙ্কে আর যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে নিজের কানে হাত দিয়ে উন্মাদের মতো মাথা নাড়াতে বলল, আব্বু প্লিজ, আমার কসম লাগে আপনার, এসব মিথ্যে কথা বন্ধ করেন, জাস্ট স্টপ ইট। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তার চোখের ইশারা বুঝতে রাবেয়া এহসান এক সেকেন্ডও সময় লাগলো না। তিনি দ্রুত নিজের রুমে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে হাতে একটা সাদা খাম আর কিছু কাগজ নিয়ে বেরিয়ে এলেন। কাগজগুলো তিনি সোহান চৌধুরীর হাতে তুলে দিলেন। সোহান চৌধুরী সে কাগজগুলো শুভ্রর মুখের সামনে মেলে ধরলেন। শুভ্রর চোখের সামনে তখন পৃথিবীটা দুলছে। সোহান চৌধুরী খুব নিস্পৃহ গলায় বললেন, বিয়ে যেমন করা যায় তেমন ডিভোর্সও দেওয়া যায়, নে এটা ধর, আর সব কিছু পরে ভালো ছেলের মতো এখনই একটা সই করে দে। শুভ্র হাত দুটো থরথর করে কাঁপছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে কাগজটা হাতে নিয়ে মেলে ধরল। কাগজের প্রতিটি অক্ষর যেন এক একটা বিষাক্ত তীরের মতো তার চোখের মনি বিদ্ধ করছে। বিচ্ছেদের লম্বা কাহিনীর শেষে একটা বিশেষ লাইন শুভ্রের বুকের ঠিক মাঝখানে ধারালো ছুরির মতো বিঁধল। সেখানে লেখা আছে, আমি তাসনিম রিদি এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় বের হয়ে আসছি। আমি আমার স্বামী সাইফাই শুভ্র চৌধুরীকে ডিভোর্স দিলাম। কাগজে নিচে রিদির সেই চিরচেনা সাইন আর সেই বিদ্রুপ করা জল করছে। শুভ্র পায়ের তলা থেকে পৃথিবীটা সরে গেল। সে মুহূর্তে ধপ করে মেঝের উপর বসে পড়ল। তার মাথাটা কাজ করছে না। অস্পষ্ট স্বরে সে বিড়বিড় করে বলতে লাগলো, না না, মিথ্যে, সব মিথ্যে। রিদি আমাকে ভালোবাসে, ও আমাকে ডিভোর্স দিতে পারে না। এই সইটা ওর হাতে হতেই পারে না। এই কাগজ মিথ্যে। পরক্ষণে শুভ্রের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো জ্বলে উঠল। উন্মাদের মতো হাতের ডিভোর্স পেপারটা খামচে ধরে কুচি কুচি করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল। তার শরীর কাঁপছে প্রচণ্ড ক্রোধ আর অপমানে। দেওয়ালে টানানো ছবিগুলো সে এক এক ঝাটকায় টেনে খুলে মেঝেতে আছড়ে মারল। কাঁচ ভাঙার সেই ঝঞ্ঝর শব্দকে ছাপিয়ে শুভ্র গলার গর্জন পুরো বাড়ি থরথর করে কাঁপিয়ে তুলল। সে পৈশাসিক স্বরে চিৎকার করে বলতে লাগলো, পৃথিবীতে হৃদয় যদি আমার না হয় তবে অন্য কোনো পুরুষের হওয়ার সাধ্য ওর নেই। যদি সত্যিও অন্য কারো হয়ে যায় তবে আমি নিজের হাতে ওর জান কবজ করব। তারপর ওর লাশের উপর শুয়ে নিজেকেও শেষ করে দেব। শুভ্র এক ঘায়াল বাঘের মতো ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে করতে আরও উগ্র হয়ে উঠল। তার কণ্ঠস্বরে তখন এক মহাধ্বংসের সুর। যাকে এত বছর ধরে নিজের আত্মার চেয়েও বেশি ভালোবেসেছি, যাকে প্রতিটি নিঃশ্বাসে ঘৃণা অনুভব করেছি, তাকে আমি এই পৃথিবীর অন্য কোনো পুরুষের ছায়া তো দূরের কথা, কোনো পার্থিব আলো স্পর্শ করতে দেব না। আমার ভালোবাসা যদি পূর্ণতা না পায় তবে সেই ভালোবাসার সমাপ্তি হবে এক মহাপ্রলয়ে। যেখানে আমার অধিকার নেই সেখানে এই পৃথিবীর কারো অধিকার আমি জন্মাতে দেব না, কখনো না। চৌধুরী বিদ্রুপতা এক হাসি হাসলেন। তার ছেলের এই উন্মাদনা দেখে তাকে আনন্দ দিচ্ছে। তিনি তার ছেলের সুরে বললেন, রিদিকে খুন করবি তুই? ঠিক আছে কর, দেখি তোর কত বড় কলিজা। শুভ্র এক মুহূর্ত থামল না। তার চোয়াল শক্ত হয়ে ফুলে উঠেছে, চোখ দিয়ে যেন আগুনের হালকা বের হচ্ছে। সে তার বাবার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলল, অন্য কারো হয়ে গেলে ওর মৃত্যু নিশ্চিত। পৃথিবীর কোনো পাতালপুরীতেও ও লুকিয়ে আছে, সেখান থেকে আমি ওকে টেনে বের করব এবং নিজের হাতে খুন করব। আপনি শুধু রেডি রাখুন দুটো কবর, একটা আপনার ছেলের, অন্য একটা আপনার বৌমার।
কথাটা শেষ করে শুভ্র এক মুহূর্ত না দাঁড়িয়ে ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সায়রা চৌধুরী বুক ফাটা আর্তনাদ করে পেছন থেকে ডাকতে নিলেন, শুভ্র, ওরে খোকা, যাস না। কিন্তু সোহান চৌধুরী শক্ত হাতে তাকে থামিয়ে দিলেন। তিনি বিরক্ত মুখে বললেন, বিরক্ত করো না তো ওকে, যেতে দাও, থাকতে দাও ওকে ওর মতো। আমিও দেখি ওই রিদিকে ও কোথা থেকে খুঁজে বের করে। বাড়ি থেকে বেরিয়ে শুভ্র তার সেই পুরনো মাফিয়া রূপ ধারণ করলো। তার নির্দেশে আন্ডারওয়ার্ল্ডের প্রতিটি কোণ নড়ে উঠল। তার অধীনে থাকা সব গ্যাং মেম্বারদের সে কঠোর আলটিমেটার দিল, রিদিকে চাই, যেভাবেই হোক। এই শহরের প্রতিটি অলিগলি, প্রতিটি অভিজাত ফ্ল্যাট আর সাধারণ বস্তি যেমন তন্ন তন্ন করে খোঁজা হয়। বিশেষ করে যেখানে নতুন কোনো স্বামী স্ত্রী বসবাস শুরু করেছে, সেই জায়গাগুলো যেন নরক বানিয়ে খোঁজা হয়। শুভ্র নিজেও অস্থির হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তার হাতের কবজি উঠেছে স্টিয়ারিংয়ের হুইলটা জোরে চেপে ধরার কারণে। রাস্তার ট্রাফিক বা সিগন্যাল কিছুই তার চোখে পড়ছে না। সে পাগলের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, শুধু আমার, শি বিলিভস টু মি অ্যান্ড অনলি মি। ও যদি অন্য কারো হয়ে থাকে তবে ওকে আমি খুন করে ফেলবো এবং তারপর নিজেও মরে যাব। আমার অধিকার কেড়ে নেওয়ার সাহস এই পৃথিবীতে কারো হতে দেব না। গুনে গুনে 3টে দিন পার হয়ে গেল। শুভ্র এই শহরে প্রতিটি ধুলাকানা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু হৃদির কোনো অস্তিত্ব সে পাচ্ছে না। তার মনে হচ্ছে হৃদি যেন এই শহর থেকে বিলীন হয়ে গেছে। শুভ্র এখন আর সে দাপুটে মাফিয়া নেই। সে এখন পাগলা পাগলা পাবনার পাগলের গারদের মতো, উন্মাদের মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া নেই, নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই। তার ধ্যান জ্ঞান শুধু হৃদিকে খুঁজে বের করা। রাত হলে ক্লান্তিতে রাস্তার ধারে কোনো গাছের কোনায় শরীরটা এলিয়ে দিচ্ছে, আবার চোখ মেলে সে পাগলামি তাকে তাড়া করে ফিরছে। কিন্তু তার এই বিধ্বস্ত শরীর আর কত সইবে? হারাতে তো তাকে হবেই। সেখানে সে অসম্ভবকেও সম্ভব করে ফেলে। সেখানে 3 দিন ধরে নিজেকে সমস্ত ক্ষমতা লাগিয়েও সে হৃদির নাগাল পাচ্ছে না। শুভ্রের ভেতরের মানুষটা ধীরে ধীরে বুঝতে পারছে, হৃদিকে যদি কেউ বের করে দিতে পারে তবে তা একমাত্র তার পরিবার। 3 দিন ধরে অনাহারী দুর্বল শরীর নিয়ে রাতের অন্ধকারে ঈশানকে সাথে করে শুভ্র শহরের সবচেয়ে বড় ক্লাবে এসে হাজির হলো। তার উদ্দেশ্য একটাই, বুকের ভেতর এই হাহাকার আর কষ্টগুলোকে একটু শান্তির জন্য বিসর্জন দেওয়া। ক্লাবে এখন উন্মাতল পরিবেশ, লাল নীল বাতির ঝিলিক, স্টেজে গান চলছে, ছেলেমেয়েরা ডান্স ফ্লোরে নাচছে, চারদিকে ড্রিঙ্কের গ্লাসের টুংটাং শব্দ। হঠাৎ ক্লাবের এই জাঁকজমকের মাঝে শুভ্রের মতো এক জীবন্ত লাশকে দেখে ঈশান আঁতকে উঠল। সে অস্থির হয়ে বলল, বস, আপনি এখানে কেন? এই অবস্থায় আপনাকে রেস্ট দরকার। কোনো উত্তর দিল না। তার সেই শূন্য আর ডাক দৃষ্টি ক্লাবের ভিড়ের মাঝে খুঁজতে লাগলো। হাঁটতে হাঁটতে সে এক যুবকের সামনে এসে দাঁড়ালো, যে একা বসে খুব আয়েশ করে ড্রিঙ্ক করছে। ছেলেটা এমনভাবে চুমুক দিছে যেন সে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাচ্ছে। শুভ্র তার সেই হাড় জিরজিরে হাতটা দিয়ে ছেলেটার পিঠে সজোরে একটা চাপড় দিল। তারপর খসখসে গলায় জিজ্ঞেস করলো, এই কি আছে এতে যে এত আয়েশ করে খেতে হয়? ছেলেটা ঝাপসা চোখে শুভ্র দিকে তাকিয়ে একটা মাতাল হাসি দিল। তারপর আধোপোলা গলায় বলল, আরে ইয়ার, এতে যা আছে তা পৃথিবীর কোনো দামি খাবারেই নেই। এক চুমুক দিলেই বুঝবি দুনিয়াটা কত সুন্দর। পুরো ড্রিঙ্কের বোতলটা হাতে তুলে নিল। বোতলের গায়ে ঠান্ডা জলকণা তার তপ্ত হাতের তালে স্পর্শ করলো। সে বোতলটার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, তার মানে এইটা খেলে কি হয়? কলিজার ভেতরের আগুন কি নেভে? যুবকটা গিলাস নাড়াতে নাড়াতে বলল, এইটা খেলে সব কষ্ট ভুলে থাকা যায়, দুনিয়ার সব চিন্তা হাওয়া হয়ে যায়। কথাটা শেষ হতে না হতে শুভ্র দাঁত বের করে বোতলের ছিপটিটা খুলে ফেলল। তারপর এক মুহূর্ত দেরি না করে ঢকঢক করে গলায় ঢালতে শুরু করলো। ঈশান পাশে দাঁড়িয়ে আটকে উঠল। সে পাগলের মতো শুভ্রকে থামাতে গিয়ে চিৎকার করে বলল, বস, স্টপ বস, প্লিজ থামুন, আপনার এই শরীরে সইবে না। কিন্তু শুভ্র থামছে না। পুরো এক বোতল শেষ করে সে শূন্য বোতলটা পাশে ছুঁড়ে মারল। তার এমনিতে লাল হয়ে থাকা চোখ দুটো এখন টকটকে আগুনের গোলার মতো দেখাচ্ছে। সে টলমলে পায়ে
ওয়েটারের কাছে গিয়ে তার কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, আমাকে এর থেকে বড় কিছু দেন, যা খেলে সামান্য হলেও এই বুকে শান্তি পাবো। এইটুকু নেশায় আমার কিচ্ছু হবে না। ওইটা শুভ্র সে বিধ্বংসী আর ডাকরূপ দেখে ভয়ে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে শুভ্রর সামনে একদম কড়া ডাক ড্রিঙ্ক এনে দিল। শুভ্র পাগলের মতো আবার খেতে শুরু করলো। ঈশান কিছুতেই তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে অসহায়ভাবে শুভ্রর হাত টেনে ধরে বলল,